ওয়েলকাম স্টুডেন্টস। তো আজকে আমরা সি প্রোগ্রামের ক্লাস 6 করাবো। তো ক্লাস 6-এ আমরা কি কি পড়াবো সেটা একটু দেখে নিই। এর আগের দিন আমরা পড়েছিলাম ডেটা টাইপ দিয়ে শুরু করেছিলাম, ফান্ডামেন্টাল ডেটা টাইপ, তার ইন্টিজার টাইপ ডেটা আমরা আগের দিন অলরেডি করে ফেলেছি। আজকে আমরা ফ্লোট, ডাবল আর চার, যদি এটা আমাদের প্রয়োজন নেই, এটা আমরা পড়বো না। এই ফ্লোট আর ডাবল এই দুটো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং সেই সঙ্গে সঙ্গে এর কিছু এক্সাম্পল নিয়েও আলোচনা করব। তো দেখি আমরা ফ্লোট টাইপ দিয়ে শুরু করি। তার আগে আমরা এই ইন্টিজার টাইপের একটুখানি বলে নিই। আগের দিন যদিও শেষ হয়ে গেছে, তবু আমরা একটা ইন্টিজার টাইপ দিয়ে প্রসঙ্গে কিছু একটা কথা বলে রাখি। তো অলরেডি আমরা আগের দিনই দেখেছি যে যদি আমরা ইন্ট এম, মানে এমটাকে যদি ইন্টিজার টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালু হয় 32767 পজিটিভ ভ্যালু। এবার দেখা যাচ্ছে যে আমার এর থেকে বেশি ভ্যালু প্রোগ্রামের মধ্যে আনতে হচ্ছে বা চলে আসছে, ক্যালকুলেশন করে এম এর ভ্যালু এর থেকে বেশি চলে আসছে। তাহলে তুমি যদি ইন্ট এম দাও, তাহলে তো সেই ভ্যালুটা আমাদের রেজাল্ট ঠিকঠাক দেবে না। আমরা আগের দিন প্রোগ্রামে দেখেছি তার এক্সাম্পল করে। তাহলে আমরা এমটাকে ইন্টে যদি ব্যবহার না করতে পারি, তাহলে এমটাকে আমি কীভাবে ইউজ করবো? ধরো এম এর ভ্যালু একটা বিরাট বড় ভ্যালু চলে এসছে, যে 32767 এই ডিজিটটা বেশি চলে এসছে, তার মানে এর থেকে বেশি ভ্যালু এটা। তাহলে তখন আমরা কিভাবে এটাকে ইউজ করব? তখন আমরা লং ইন্টিজার বলে এমটাকে ডিক্লেয়ার করব। লং ইন্টিজার, লং ইন্ট এম। যদি ওখানটায় ইন্ট না দিয়ে শুধু লং দিলেই কাজ হয়ে যাবে। লং এম, ক্লিয়ার? তাহলে এই লং এম, এটার ভ্যালু কত? এটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে, 1 মিনিট, হ্যাঁ কালকে এসো। না না না, এমনি তুমি এসো, আমি ওর সাথে কথা বলে নেবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই লং এম, তাহলে এই এম এর যদি আমি লং টাইপ ইন্টিজার এটা ডিক্লেয়ার করি, তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালু কত? এর ম্যাক্সিমাম ভ্যালু হবে 2 টু দি পাওয়ার 31 মাইনাস 1, আর মিনিমাম ভ্যালু হবে 2 টু দি পাওয়ার মাইনাস 2 টু দি পাওয়ার 31। মানে বিরাট বড় একটা ভ্যালু। এই ভ্যালুটাকে যদি আমি সংখ্যায় লিখি, তাহলে এরকম দাঁড়াবে যে 2147483647। বিরাট বড় একটা সংখ্যা। আগে কি ছিল? মাত্র 32767 এইটুকু ভ্যালু নিতে পারতো। এবার দেখো, যদি আমি এটাকে লং টাইপে ডিক্লেয়ার করি, তাহলে কত বড় একটা সংখ্যা ও নিয়ে নিচ্ছে। সিমিলারলি নেগেটিভের দিকেও তাই, ঠিক আছে? সে তো নয়, লং টাইপে আমি ডিক্লেয়ার করলাম। তাহলে এবারের কনভার্সন ক্যারেক্টার কী হবে? কনভার্সন ক্যারেক্টার মানে আমরা যেমন ইন্টিজারের ক্ষেত্রে %d দিয়েছিলাম, লং টাইপ ইন্টিজারে কী হবে? %ld, লং ডেসিমাল। এরকমভাবে তোমরা মনে রাখতে পারো। ডিটা হচ্ছে ইন্টিজারের জন্য, আর এটাই যদি লং টাইপ ইন্টিজার হতে হয়, তাহলে %ld, সামনে একটা এল দিয়ে দেবো। এটা হচ্ছে কনভার্সন ক্যারেক্টার, ঠিক আছে? তো এই গেল আমাদের ইন্টিজার টাইপ। নেক্সট আমরা আলোচনা করব ফ্লোটিং টাইপ ভেরিয়েবল। তাহলে ফ্লোটিং টাইপ ভেরিয়েবল, যদি এমটা এরকম 10.29 ধরো ক্যালকুলেশন করে এরকম ভ্যালু এসছে, বা আমি এরকম ধরতে হয়েছে এম এর ভ্যালুটাকে, তাহলে এটাকে তুমি যদি ইন্ট বলে ডিক্লেয়ার করো, যে ইন্ট এম, যে এম ইকুয়ালস টু 10.29, যদি এরকম লেখো, এমটাকে ইন্টিজারে ডিক্লেয়ার করে এম এর ভ্যালু তুমি ফ্র্যাকশনাল ভ্যালু ধরে নিচ্ছ, তাহলে তুমি ধরবে এরকম, কিন্তু কম্পিউটার ওটাকে অটোমেটিক্যালি অনলি 10 নিয়ে নেবে। এটা তোমার অপেক্ষায় থাকবে না, ও নিজেই 10 নিয়ে নেবে। কেন? যেহেতু তুমি এমটাকে ইন্টিজার টাইপ ভেরিয়েবলে ডিক্লেয়ার করেছো। ভারী সমস্যা। আমার তো লাগবে এটা 0.29, তো লাগবে। তাহলে তখন কি করতে হবে? তখন আমাকে এইটা ইন্টটাকে চেঞ্জ করে দিতে হবে ফ্লোট, FLOAT, ফ্লোট এম। এবার তুমি যদি এম ইকুয়ালস টু 10.29 নাও, তাহলে কিন্তু এটা ঠিক আছে, ঠিক আছে? তাহলে যদি ফ্র্যাকশনাল টাইপ ডেটা চলে আসে, বা ফ্র্যাকশনাল টাইপ ডেটা তুমি অ্যাজিউম করতে যাও, তাহলে তোমাকে আর ইন্ট বলে দিলে হবে না। এটা হচ্ছে ফ্লোটিং টাইপ ভেরিয়েবল, আমার ফান্ডামেন্টাল ডেটা টাইপের সেকেন্ড টাইপ ডেটা। আগেরটা ছিল ইন্টিজার টাইপ, এটা হচ্ছে ফ্লোটিং টাইপ, ঠিক আছে? আমি রিপিট করে দিচ্ছি, যদি এম কোনো ফ্র্যাকশনাল ভ্যালু নেয় বা ফ্র্যাকশনাল ভ্যালু ধরতে যাও ওটাকে, তাহলে তাকে ফ্লোটিং টাইপ ভেরিয়েবলে ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার
আগে ইন্টিজার টাইপের জন্য 2 বাইটস প্লেস আমাদের রিজার্ভ ছিল, কিন্তু ফ্লোটিং টাইপ ভেরিয়েবলের জন্য 4 বাইটস, দ্যাট মিনস 4 বিটস জায়গা কিন্তু আমাদের কম্পিউটার মেমোরিতে সঙ্গে সঙ্গে রিজার্ভ হয়ে যাবে। যেই তুমি ফ্লোট মানে ফ্লোটের মধ্যে এম নিলে ওর জন্য এতখানি জায়গা সেভ হয়ে থাকবে। তুমি সেটা কতটুকু ইউজ করবে সেটা অন্য কথা, কিন্তু এর থেকে বেশি জায়গা তুমি পাবে না, ঠিক আছে? তো এই 32 বিটসের মধ্যে প্রথম 23টা বিটস থাকবে ইন্টিজার পার্ট সেভ করার জন্য, মানে এই পার্টটুকু সেভ করার জন্য, ঠিক আছে? আর বাকি তাহলে পড়ে থাকলো কত? 9টা। এটা হচ্ছে ইন্টিজার পার্টের জন্য। আচ্ছা, বাকি 9টার মধ্যে 8টা হচ্ছে ফ্র্যাকশনাল পার্টের জন্য, আর পড়ে থাকলো একটা, সেটা সাইনের জন্য। তাহলে এই দিক থেকে প্রথম 23টা ঘর বা প্রথম 23টা বিটস থাকবে ইন্টিজার পার্টের জন্য, তারপরের 8টা বিটস থাকবে ফ্র্যাকশনাল পার্টের জন্য, আর লাস্ট বিটটা তো সবসময় আমাদের সাইনের জন্য থাকে, ঠিক আছে? এই হচ্ছে ফ্লোটের ব্যাপার স্যাপার। আর এরও একটা ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু কিছু একটা থাকা উচিত। তো ফ্লোটের আমাদের ম্যাক্সিমাম মানে রেঞ্জ হচ্ছে 3.4 ইন্টু 10⁻⁻38 টু 3.4 ইন্টু 10⁻38। এটা বাদ দাও, এটা তো খুবই ছোট। এটা ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে দিস, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু 3.4 ইন্টু 10⁻38, মানে এখান থেকে 38 ঘর, 38 তো পয়েন্ট যেহেতু একটা ঘরের আগে আছে, তার মানে 37টা জিরো আছে এর পিছনে, 3, 4, তারপরে 37খানা জিরো আছে। এত বড় ভ্যালু তুমি ফ্লোটের মধ্যে ইউজ করতে পারো, ঠিক আছে? আর এর মিনিমাম ভ্যালু কত? এর মিনিমাম ভ্যালু হচ্ছে -3.4 ইন্টু 10⁻38। এটার সামনে মাইনাস বসে যাবে, কিন্তু এটার সামনে মাইনাস আসবে, ঠিক আছে? এটা হচ্ছে ফ্লোটের ব্যাপার, এবং ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, এইবারে আমাদের যদি মানে আমরা তো টার্বো সি ইউজ করছি, তাই তো? টার্বো সি এতে একটা মজার ব্যাপার হয়। ফ্লোটিং টাইপ ভেরিয়েবল যদি আমরা এমটাকে যদি ফ্লোটিং টাইপ ভেরিয়েবলের মধ্যে ডিক্লেয়ার করি, তাহলে একটা ভারী মজার ব্যাপার আসে। সেই ব্যাপারটা কি হয় দেখি আমরা, সেই ব্যাপারটাতে কি হয়। আর যদি বলে যে এক্সপ্লেন ফ্লোটিং টাইপ ভেরিয়েবল বা ফ্লোটিং টাইপ ডেটা, তাহলে আমি যেগুলো বললাম ওইগুলোই লিখতে হবে। আমার নোটেতে পেয়ে যাবে, নোটের পেজ নাম্বার 14, তার 3.3.3 এই আর্টিকেলটাই ফ্লোটিং টাইপ ভেরিয়েবল এর ডেফিনেশন এবং তার ডেসক্রিপশন আমি যেটা বললাম লেখা আছে। আচ্ছা, দেখি এবারে এক্সাম্পলটা কী ব্যাপার হয়, কী মজার ব্যাপারটা হয়। আচ্ছা, তো ধরো আমরা এরকম টাইপের একটা প্রোগ্রাম লিখেছি, পরপর 3টে হ্যাশ ইনক্লুড। এরা যদি নিজেদের মধ্যে মানে কোনীয়টাকে আগে লেখো, ম্যাথটাকে মাঝে লেখো, তাতে কিছু যায় আসে না, আমি আগের দিনও বলেছি। পরপর 3টে হ্যাশ ইনক্লুড, ভয়েড মেন, CLR SCR। তারপরে ফ্লোটের মধ্যে আমি ডিক্লেয়ার করেছি A আর B, এরকম দুটো ভেরিয়েবল দিয়ে আমি চাইছি A আর B এর ভ্যালু যেটা আছে ধরেছি সেটাকে প্রিন্ট করিয়ে দিতে, যেমন আমরা আগে ইন্টিজারে করেছিলাম। তাহলে A is equals to 293.3469871292 এরকম করে পয়েন্টের পর একটা ভ্যালু আছে, আর বি মানে শুধু ইন্টিজার। এবার তোমার প্রশ্ন হবে, স্যার বিটা তো ইন্টিজার টাইপ, তাহলে আপনি কী করে ফ্লোটের মধ্যে ডিক্লেয়ার করছেন? এটা তো ইন্টিজারের মধ্যে ডিক্লেয়ার করা উচিত। তো ব্যাপারটা তা নয়, এটা মানে তো বি মানে 2 যদি লেখা থাকে 0.00, বুঝতে পারছো? মানে ইন্টিজার হচ্ছে ফ্লোটিং টাইপের তুমি ধরতে পারো, কিন্তু ফ্লোটটাকে ইন্টিজারে ধরতে পারবে না। ঠিক যেমন রিয়েল নাম্বার মানে তুমি কমপ্লেক্স নাম্বার, কেন? কারণ রিয়েল নাম্বারের পাশে +i0 লিখে দিলে সেটা কমপ্লেক্সে চলে গেলো, কিন্তু কমপ্লেক্স মানে রিয়েল নয়। ওরকম ফ্লোটিং টাইপ ভেরিয়েবলকে তুমি ইন্টিজার হিসাবে লিখতে পারবে না। ইন্টিজার হিসাবে লিখলে শুধু ইন্টিজার পার্টটুকুও নেবে, কিন্তু ইন্টিজারকে তুমি ফ্লোটিং টাইপ ভেরিয়েবল হিসাবে ইউজ করতে পারো, যেমন আমরা করেছি, ইন্টিজারকে ফ্লোটিং টাইপ ভেরিয়েবল হিসাবে ডিক্লেয়ার করেছি, তাতে অসুবিধা নেই। দিয়ে তারপর কী করেছি, printf /n মানে নিউ লাইনে আসবে এটা, ভ্যালু অফ i is equals to %f। %f কেন? কারণ ফ্লোটিং টাইপ ভেরিয়েবলের জন্য কনভার্সন ক্যারেক্টার হয় %f।
আমি আগেই বলে রাখলাম, আগেই বলে দিয়েছি। আর ইন্টিজার টাইপ ভেরিয়েবলের জন্য এটাই লিখেছিলাম %d, ঠিক আছে, মনে রাখতে হবে। এটাকে বলা হয় কনভার্সন ক্যারেক্টার। ফ্লোটিং টাইপ ভেরিয়েবলের জন্য কনভার্সন ক্যারেক্টার হয় %f। তাহলে ভ্যালু অফ a ইজ ইকুয়ালস টু %f, যেই পাবে খুঁজবে পিছনে কোন ভেরিয়েবলটা দিয়েছো, তাহলে এর ভ্যালু প্রিন্ট হবে। অ্যাজ ওয়েল এজ /n মানে নিচের লাইনে নেমে এসে ভ্যালু অফ b ইজ ইকুয়ালস টু b এর ভ্যালু প্রিন্ট হবে, দিয়ে প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। তাহলে এই প্রোগ্রামটা যদি আমরা রান করি, ইনফ্যাক্ট এর পরে আমরা রান করে দেখাবো এই ভিডিও লাস্টে এটা কি হয়। তো ধরো এটা কম্পিউটার স্ক্রিন হয়ে আছে, তাহলে এই লাইনটার জন্য কি প্রিন্ট হবে, ভ্যালু অফ a ইজ ইকুয়ালস টু, গোটা a এর ভ্যালুটা আমার আসা উচিত, কিন্তু তা আসবে না, এরপরে এই 6টা ডিজিট পর্যন্ত আসবে। তার মানে এরকম হবে 293.3469 এতদূর পর্যন্ত আসবে। এতদূর পর্যন্ত মানে রাউন্ড আপ করলে এতদূর পর্যন্ত যদি আমি বাকিটাকে কেটে ফেলি, নিউমেরিক্যালি কী করতাম, কেটে ফেললে 0.5 থেকে কম, তাহলে 7 থাকবে, ওরকম 7 আসবে। আবার তুমি এই বি এর ভ্যালুটা যখন এর পরের লাইনে /n আছে মানে পরের লাইনে প্রিন্ট হবে, তাহলে ভ্যালু অফ বি ইজ ইকুয়ালস টু 2 আসা উচিত, কিন্তু তা আসবে না, 0.000000, মানে 6টা ঘর পর্যন্ত ও প্রিন্ট করবে অটোমেটিক, 6টা ঘর পর্যন্ত প্রিন্ট করবে। কেন? কারণ টার্বোসি, আমরা যে সফটওয়্যারটা ইউজ করি টার্বোসি, তাতে কি হয়েছে, ফ্র্যাকশনের পরে 6টা ঘর তোমাকে ম্যাক্সিমাম দেখাতে পারে। তাহলে এর ম্যাক্সিমাম 6টা ঘর রাউন্ড আপ করে এইটুকু আসছে, ওইটুকু দেখাবে। আর 2 যেহেতু দিয়েছো, তাহলে 2 এর পর তো ফ্র্যাকশনাল পার্ট নেই, কিন্তু তুমি যেহেতু এটাকে ফ্র্যাকশন ফ্লোটের মধ্যে ডিক্লেয়ার করেছো, তাহলে ও ফ্লোট হিসাবে, বি ফ্লোট হিসাবে ট্রিট হবে। সেই জন্য অটোমেটিক পয়েন্ট এরপর 6টা জিরো অটোমেটিক নিয়ে নেবে, তুমি চাও আর না চাও। দ্যাট মিনস টার্বোসিতে তুমি %f যদি ইউজ করো, তাহলে তোমার পয়েন্টের পরে 6টা ঘরই আমাদের অটোমেটিক নিয়ে নেবে, তার বেশিও নেবে না, কমও নেবে না। এবার দেখা যাচ্ছে আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে এতদূর পর্যন্ত, দুটো। তাহলে কি করব, আমি পরেও আলোচনা করব, তবু একটুখানি বলে দিচ্ছি। এখানটা আমরা লিখে দেবো যে 10.2, আমি দুটো ঘর নিতে যাচ্ছি। তার মানে এই জায়গাটায় আমি লিখবো, একটু বড় করে লিখে দিচ্ছি, %10.2f। এটা মানে কি, টোটাল ডিজিট হবে 10টা, পয়েন্টের পরে হবে দুটো, তাহলে পয়েন্টের আগে থাকবে 8টা। তাহলে পয়েন্টের আগে 8টা তো নেই, এর আগে তো আর জিরোর কোনো মানে হয় না, তাহলে পয়েন্টের আগে থাকবে 8টা আর পয়েন্টের পরে থাকবে দুটো। তুমি যদি 3টে নিতে যাও পয়েন্টের পরে, তাহলে 10.3 দিয়ে দাও, তাহলে পয়েন্টের পরে 3টে যদি নিতে যাই, এখানটায় 6 আছে, এখানটায় এটা রাউন্ড অফ করে আসতো 3.5, রাউন্ড অফ, এটা কেটে দিলে 3.5 আসতো। তুমি যদি 3টে নিতে যাও, তাহলে রাউন্ড অফ করে এতদূর পর্যন্ত আসবে, তাহলে এটা যদি আমি রাউন্ড অফ করি, 1 যোগ্য হয়ে যাবে এখানটায়, তাহলে 6-এর জায়গায় হয়ে যাবে 7, বোঝা গেল? তাই এটা একটু জটিল ব্যাপার, এটা আমরা পরে আরো বেটারভাবে আলোচনা করবো। আপাতত %f হচ্ছে ফ্লোটিং টাইপ ভেরিয়েবল, আর এটা হচ্ছে ফ্লোটিং টাইপ ভেরিয়েবল দিয়ে একটা এক্সাম্পল, ঠিক আছে? এটা আমরা পরে এই ভিডিওর পরে কম্পিউটার ফেলে দেখবো কি হয়। নেক্সট আমরা চলে আসছি নেক্সট টপিকে। নেক্সট টপিক হচ্ছে আমাদের ডবল টাইপ ভেরিয়েবল, ঠিক আছে? ডবল টাইপ ভেরিয়েবল কি, যেমন আমাদের ইন্টিজারের ম্যাক্সিমাম ভ্যালু 32767, এতে যদি না হয় তাহলে লং নিতে হয়, লংও লিখলে হয় বা লং ইন্টিজার লিখলেও হয়, লং নিতে হয়, তার ভ্যালু কিন্তু অনেক বেশি। এর কনভার্সন ক্যারেক্টার %d, আর লং ইন্টিজার টাইপের কনভার্সন ক্যারেক্টার %ld, লং এর জন্য একটা l দেবো। সিমিলারলি ফ্লোটের ক্ষেত্রেও সে একই প্রবলেম, যদি ওর ম্যাক্সিমাম ভ্যালুতে থেকে বেশি হয়ে যায় কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু, যেমন ধরো আমাদের ফ্লোটিং টাইপ ভেরিয়েবলের ম্যাক্সিমাম ভ্যালু কত, 3.4 × 10⁻38। এই ভ্যালুগুলো কিন্তু মনে রাখতে হবে, শর্ট কোশ্চেন দেয়, কনভার্সন ক্যারেক্টার কি, ফ্লোটের ম্যাক্সিমাম ভ্যালু কত, মিনিমাম ভ্যালু কত, ইত্যাদি ইত্যাদি দেয়। তাহলে যাই হোক, ফ্লোটিং টাইপে এটা ম্যাক্সিমাম ভ্যালু। এবার দেখা যাচ্ছে ফ্লোটিং টাইপ, আর এটার কনভার্সন ক্যারেক্টার কি, %f, ফ্লোটের জন্য f। তো দেখা যাচ্ছে এর থেকেও বেশি ভ্যালু আমাদের দরকার হতে পারে, তাহলে তখন আমরা এটাকে ডবল টাইপ ভেরিয়েবল ইউজ করবো। ইন্টিজারে না হলে লং টাইপ, ফ্লোটের মধ্যে যদি ভ্যালু না আসে, তাহলে ডবল টাইপ ভেরিয়েবল আমরা ইউজ করবো, ঠিক আছে? তো এর ক্ষেত্রে আমাদের লিখতে হবে লং
ডবল। আগে যেমন লং ইন্টিজার লিখতাম, এখানটায় লং ডবল, ঠিক আছে। এবং এটার আমাদের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1.1 ইন্টু 10⁻⁴932, বিরাট বড় একটা ভ্যালু। 10⁻⁴932 কতগুলো জিরো যাবে বুঝতে পেরেছো? মানে 4932খানা জিরো, একটা কমিয়ে দাও, পয়েন্ট যেহেতু একটা আগে আছে, তাহলে 4931খানা জিরো আসবে। বিরাট বড় ভ্যালু, অত বড় ভ্যালু আমাদের নর্মালি দরকারই হয় না। আচ্ছা, আর এর জন্য আমাদের টোটাল 8 বাইটস জায়গা রিজার্ভ করা থাকবে কম্পিউটার মেমোরিতে। অবভিয়াসলি যত বড় ভ্যালু থাকবে তত তার জন্য জায়গা বেশি লাগবে, ঠিক আছে। আচ্ছা, আর এর কনভার্সন ক্যারেক্টার হচ্ছে, যেমন ইন্টিজার থেকে লং ইন্টিজারে আসলে এল লাগিয়ে দিই, সেরকম ফ্লোট থেকে লং ফ্লোটিং টাইপে আসলে বা লং ডবলে আসলে আমাদের হবে %LF। লং এর জন্য একটা এল পড়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মোটামুটি ডেটা টাইপ। এই ডেটা টাইপ এর থেকে শর্ট কোশ্চেন আসে। শর্ট কোশ্চেন মানে এক্সপ্লেন ডবল টাইপ ভেরিয়েবল। তাহলে আমি যেটা বললাম সেটাই লিখতে হবে, আমার নোটে পেয়ে যাবে। ডবল টাইপ ভেরিয়েবল কীভাবে লিখবো ওইটা আমি যেটা বললাম সাজিয়ে গুছিয়ে লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি, আমাদের ডেটা টাইপ কিন্তু শেষ হয়ে গেল, আর একটা 4 টাইপ ভেরিয়েবল, ফান্ডামেন্টালের মধ্যে 4 টাইপ ভেরিয়েবল আমাদের আছে, কিন্তু এটা আমাদের প্রয়োজন হয় না, সেই জন্য আমি আর বললাম না, ঠিক আছে। আসছি আমরা নেক্সট টপিকে। আচ্ছা, এরপরে আমাদের নেক্সট টপিক হচ্ছে যে ইনপুট আউটপুট ফাংশন। ইনপুট আউটপুট, তা আউটপুটের জন্য অলরেডি আমরা প্রিন্টএফ ইউজ করে ফেলেছি, এর ব্যবহার দেখে ফেলেছি। আর ইনপুটের জন্য স্ক্যান এফ। এফ মানে ফাংশন, সেই জন্য প্রিন্ট এফ। স্ক্যান মানে স্ক্যান করবে এফ। আমরা এইটা মেনলি আজকে শিখবো। তো এটা অলরেডি আমরা শিখে ফেলেছি, সেই জন্য আমি আর এর ডিটেলসে যাচ্ছি না। এর একটা যদি বলে যে এক্সপ্লেন প্রিন্ট এফ ফাংশন, তাহলে তোমাকে প্রিন্ট এফের গঠন দেখিয়ে দিতে হবে, ঠিক আছে। তার সাথে একটা এক্সাম্পল দিতে হবে। তো এর জেনারেলাইজ ফর্ম, এর প্রিন্ট এফ যদি আমরা করি কি লিখি, যে প্রোগ্রামের মধ্যে প্রিন্ট এফ %d কমা দিয়ে ভেরিয়েবল। তাহলে এটা যদি জেনারেলাইজ ফর্ম তোমাকে লিখতে বলে, বা আমরা যদি কোশ্চেনে দেয় যে এক্সপ্লেন প্রিন্ট এফ ফাংশন, তাহলে তুমি যা আছে আমার নোটে তো লেখাই আছে, কিন্তু এই জেনারেলাইজ ফর্মটা কিন্তু লিখতে হবে, যেটা আমার নোটেই লেখা আছে। তাই জেনারেলাইজ ফর্ম কি, প্রিন্টএফ ইনভার্টেড কমা, এটাকে বলা হয় কনভার্সন ক্যারেক্টার, তা সেটাই লিখব, কনভার্সন ক্যারেক্টার, ঠিক আছে। পার্সেন্ট অবভিয়াসলি সামনে, কনভার্সন ক্যারেক্টার কমা দিয়ে ভেরিয়েবল। এটা হচ্ছে জেনারেলাইজ ফর্ম, ঠিক আছে। তা ভেরিয়েবল বা ভেরিয়েবল নেম, যাই হোক, এটা জেনারেলাইজ ফর্ম হয়ে যাবে যদি এক্সপ্লেন করে। যে তারপরে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেবো যে প্রিন্ট এফ ফাংশন আমরা এরকমভাবে ইউজ করতে পারি। এটা অলরেডি আমরা করে ফেলেছি আগে, সেই জন্য আমি আর এক্সাম্পলটা দিচ্ছি না প্রিন্ট এফ ফাংশনে, ঠিক আছে। আমরা চলে যাচ্ছি স্ক্যান এফ ফাংশনে। তো স্ক্যানএফ ব্যাপারটা কি, আমরা প্রিন্ট দিয়ে ভ্যালু দেখতে পাই, প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে ভ্যালু দেখতে পাই, সেই জন্য ওটা আউটপুট ফাংশন। আর স্ক্যানএফ এর মাধ্যমে আমরা ইনপুট দেবো, কোনো ভেরিয়েবলের ভ্যালু দেব, আর এটা দিয়ে কোনো ভেরিয়েবলের ভ্যালু দেখব, সেই জন্য এটাকে বলা হয় ইনপুট, এটাকে বলা হয় আউটপুট। তো এবার তোমার প্রশ্ন হবে, স্যার আগেও তো আমরা ভ্যালু দিয়েছি, a = এক্ষুনি 293 পয়েন্ট এরম নিলাম, b = 2 নিলাম, এটা দিয়ে তো ভ্যালু মানে ভেরিয়েবলের ভ্যালু আমি দিয়ে দিচ্ছি। তাহলে এর জন্য স্ক্যানএফ ফাংশনের কি দরকার? স্ক্যানএফ ফাংশন এর জন্য দরকার যে তুমি এর আগে যেটা আমি মুছে দিলাম প্রোগ্রামটা, তুমি যতবার রান করাবে রেজাল্ট কিন্তু একই আসবে, কারণ এর ভ্যালুও ফিক্সড, বি এর ভ্যালুও ফিক্সড, রেজাল্ট কিন্তু সেম আসবে। এবার দেখা যাচ্ছে তুমি এখানটায় 2 না নিয়ে 2.93 লিখতে চাও, তাহলে তার জন্য তোমাকে কি প্রোগ্রামটাকে চেঞ্জ করতে হবে, 2 এর জায়গায় প্রোগ্রামের মধ্যে গিয়ে 2.93 লিখতে হবে, ঠিক আছে। এটা যদি প্রোগ্রাম চেঞ্জ না করে তুমি বি এর ভ্যালু 2.92 এর জায়গায় 2.93 দিতে চাও, প্রোগ্রাম চেঞ্জ না করে, তাহলে তখন আমাদের স্ক্যানএফ ফাংশনের দরকার হবে। কীরকম ব্যাপার শুনে কিছুই বুঝতে পারলেন না আশা করি। তো আমরা দেখি ব্যাপারটা কেমন হয়, এটা এক্সাম্পল নিয়ে দেখবো, তাহলে আরও কম্পিউটারে ফেলে দেখবো, তাহলে আরও বেটার বুঝতে পারবো। তো স্ক্যানএফ ফাংশন কেমন হয়, ধরো এই ভেরিয়েবলটার ভ্যালু তুমি নিতে চাইছো,
তাহলে এখানটায় এরকম লিখবো যে স্ক্যানএফ পার্সেন্ট, ধরো এটা ইন্টিজার টাইপ, পার্সেন্ট ডি কোলন দিয়ে অ্যাম্পারসান এ, এর আগে ধরো আরো সব লাইন ফাইন আছে। তা প্রিন্টএফ আর স্ক্যানএফের মধ্যে পার্থক্য কি? আমি যদি এর ভ্যালু দেখতে যাইতাম তাহলে লিখতাম প্রিন্টএফ, যদি এখানটায় কিছু লিখতাম ভ্যালু অফ এ ইজ ইত্যাদি ইত্যাদি যদি লিখতাম তো লিখতাম, না হলে নর্মাল কি ব্যাপার যে পার্সেন্ট ডি কমা দিয়ে এ, আগে যদি কিছু লেখা হতো লিখতাম, না হলে না লিখতাম। তাহলে এর জন্য কি হবে, এর ভ্যালু প্রিন্ট হবে। কিন্তু স্ক্যানএফে কি হবে, আমি ভ্যালু দিতে চাইছি এর, দেখতে চাইছি না, দিতে চাইছি, তাহলে তার ফরম্যাট হচ্ছে পার্সেন্ট ডি ইনভার্টেড কমা সেম একই, শুধুমাত্র এখানটা একটা অ্যাম্পারসেন্ট চলে আসবে। তাহলে স্ক্যানএফের জন্য আমাদের অ্যাম্পারসেন্টটা দিতে হয়, প্রিন্টএফের জন্য অ্যাম্পারসেন্ট দিতে হয় না, বাকি ফরম্যাট সেম। ঠিক আছে, তাহলে এখানটায় যে কম্পিউটার এই লাইনে আসলো, তারপরে এই লাইনে, তারপরে এই লাইনে, যে এই লাইনে আসবে স্ক্যানএফ পার্সেন্ট ডি অ্যাম্পারসেন্ট এ, যেই এই লাইনে আসবে কম্পিউটার কিন্তু স্টপ হয়ে গেল, প্রোগ্রামটা স্টপ হয়ে গেল। যতক্ষণ না তুমি এর ভ্যালু দিচ্ছ ততক্ষণ কিন্তু নেক্সট লাইনে আর আসবেই না প্রোগ্রামটা, ভ্যালু দাও তারপর আসবে। তো সেটা কেমন হবে, যে এখান লাইনে এসে আটকে গেল, যে স্ক্যানএফ পেলে, তাহলে এখানটায় যে আটকে গেল, তুমি এর ভ্যালু ধরো 3 দিতে চাইছো, তাহলে 3 এন্টার, 3 সুইচটা প্রেস করে তারপর এন্টার দিতে হবে, এন্টার যেটা আমরা দিই, তবেই এ ইজ ইকুয়ালস টু 3 নেবে। তুমি যদি শুধু 3 প্রেস করে বসে থাকো ওখানটাতেই আটকে থাকবে, পরের লাইনে যাবে না, এন্টার প্রেস করতে হবে, তবেই এ ইজ ইকুয়ালস টু 3 হলো। ঠিক আছে, তারপর যেই হয়ে গেল নেক্সট লাইনে আসবে, তারপরের লাইনে আসবে, যা যা করার করবে, এরকম হচ্ছে ব্যাপার। আর হঠাৎ করে ধরো এই লাইনে এসে আটকে গেল, হঠাৎ করে এই লাইনে এসে আটকে গেল, তুমি বুঝতেই পারছো না কেন আটকালো, প্রোগ্রাম ভুল হলো নাকি কি হলো। সেই জন্য সবসময় স্ক্যানএফের আগে এরকম একটা মেসেজ দেওয়া হয়, প্রিন্টএফ ইনভার্টারের মধ্যে এন্টার ভ্যালু অফ এ দিয়ে স্ল্যাশ এন দিয়ে, তাহলে কি হবে, এর আগের লাইন করতে করতে এই লাইনে যে আসবে, এই লাইনে এসে কি প্রিন্ট করবে, এন্টার ভ্যালু অফ এ, স্ল্যাশ এন পেলো মানে নিচের লাইনে চলে আসলো, দিয়ে এখানটায় আটকে গেলো। তাহলে তুমি আগের লাইনে মেসেজটা দেখে বুঝতে পারছো, হ্যাঁ আমাকে এর ভ্যালু প্রিন্ট করতে হবে, সরি এর ভ্যালু দিতে হবে। তাহলে এইটুকু দেখে তাহলে তুমি হ্যাঁ এর ভ্যালু দিতে হবে। কিন্তু যদি এই লাইনটা না থাকে, হঠাৎ এসে আটকে যায়, তাহলে তোমার তো সন্দেহ হবে যে আমার কি প্রোগ্রাম ভুল হলো নাকি কি হলো, বোঝা গেল? বা ধরো 10খানা ভ্যারিয়েবলের ভ্যালু তোমাকে দিতে হচ্ছে, এ বি সি ডি ই এফ করে দিতে হচ্ছে, তাহলে তো তোমাকে কোন লাইনে এ দিতে হচ্ছে, কোন লাইনে বি দিতে হচ্ছে, কোন লাইনে সি দিতে হচ্ছে। তাহলে এই লাইনটা যদি আগে তুমি প্রিন্ট করা দেখতে পাও, তাহলে তো তুমি বুঝতে পারবে হ্যাঁ এর ভ্যালু দিতে হবে। ঠিক আছে, সেই জন্য এই লাইনটা এখানে দেওয়া হয়, নচেত স্ক্যানএফ ফাংশনের ইউজ করতে গেলে এটার কোনো মানে এর কোনো দরকার নেই, কিন্তু এটা আমাদের নিজেদের দরকারের জন্য আগে প্রিন্টএফটা দেবো। ঠিক আছে, তো যাই হোক, এটা হচ্ছে আমাদের স্ক্যানএফ ফাংশন। আর এর জেনারেলাইজ ফর্ম কি, যেভাবে লেখা আছে ওটাকে জেনারেলাইজভাবে লিখে দাও, স্ক্যানএফ ইনভার্টেড শুরু দিয়ে এটা কি পার্সেন্ট ডি মানে কনভার্সন ক্যারেক্টার, দে ইনভার্টেড শেষ কমা, তারপরে থাকবে এখানটায় অ্যাম্পারসান, এই যে অ্যাম্পারসান, তারপরে হচ্ছে ভেরিয়েবল বা ভেরিয়েবল নেম একসাথে লিখে দিতে পারো। এটা হচ্ছে জেনারেলাইজ ফর্ম। তাহলে যদি বলে যে হোয়াট ডু ইউ মিন বাই স্ক্যানএফ বা এক্সপ্লেন স্ক্যানএফ ফাংশন, আমি যেটা বললাম সেটাই লিখতে হবে, সাজিয়ে গুছিয়ে লিখতে হবে, আমার নোটে দেখলে পেয়ে যাবে। এটা হচ্ছে স্ক্যানএফ ফাংশনের এক্সাম্পল। আচ্ছা, তো আমরা স্ক্যানএফ দিয়ে একটা এক্সাম্পল, একটা প্রোগ্রাম দেখি যে কেমনভাবে স্ক্যানএফ কাজ করে। তো ধরো আমাদের একটা কোশ্চেন দিয়েছে যে 3 days মানে কত আওয়ার্স, 3 দিন মানে কত ঘন্টা। তাহলে নর্মালি আমরা কী নেবো, 3কে 24 দিয়ে গুণ করে দেবো, যেটা আসবে সেটা হচ্ছে তত ঘন্টা। এই প্রোগ্রামটা ধরো আমাকে করতে বলছে, রাইট এ সি প্রোগ্রাম টু কনভার্ট ডেজ টু আওয়ার্স, দিনকে ঘন্টায় কনভার্ট করো। তাহলে আমি প্রথমে কত দিন সেটা নেব, 3 দিন না হয় 4 দিন হতে পারে, 5 দিন হতে পারে। তো যাই হোক, কত দিন সেটা নেব মানে স্ক্যান করব, তার সাথে 24 গুণ করে দেবো, সেটাকে আমি প্রিন্ট করে দেবো। এই হচ্ছে আমাদের কাজ। সেটার প্রোগ্রামিংটা আমি এটা লিখেছি। প্রথমে পরপর 3টে হ্যাশ ইনক্লুড, ভয়েড ওয়েন, সেলার এসিয়ার
তারপরে ইন্টিজার টাইপ। ইন্টিজার টাইপ কেন? ডে, ডে তো ইন্টিজার হয়, 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 10 দিন, তার মানে ডে যে ভ্যালুটা আসবে সেটা কিন্তু সবসময় ইন্টিজার টাইপই আসবে। সিমিলারলি তাকে যদি 24 দিয়ে গুণ করি, সেটা যখন আওয়ারে কনভার্ট হবে সেটাও ইন্টিজার টাইপই আসবে। তাহলে দুটো ভেরিয়েবল ডেজ অ্যান্ড আওয়ার্স, আমার এই প্রোগ্রামটা করতে গেলে এই দুটো ভেরিয়েবল লাগবে। তাহলে এই দুটো ভেরিয়েবলকে আমি দেখো ইন্টিজার DAYS, HOURS ডিক্লেয়ার করে দিয়েছি, ঠিক আছে। এবার তুমি যদি আগের থেকে বুঝতে না পারো যে স্যার এটা ডেজ আওয়ার, সে তো ঠিক আছে, বড় প্রোগ্রামগুলো আমি যদি বুঝতে না পারি এটা কী টাইপের ইন্টিজার, তখন কী করবো, তারও প্রসিডিওর আছে, আমি সেটা পরে বলে দেবো। তো গেল যে আমার প্রথম কাজ কি, কত দিন সেটা নেওয়া। তোমাকে কোশ্চেনে বলেছে 10 দিন, ঠিক আছে। তাহলে ওই ডে মানে ডেজ ইজ ইকুয়ালস টু 10, এটা তো তোমাকে প্রথমে নিতে হবে। এটা দুরকমভাবে হতে পারে, এক তুমি এখানটায় ডেজ লিখে এখানটায় ডেজ ইজ ইকুয়ালস টু 10 লিখে দিতে পারো, ঠিক আছে। বা আরেকটা যদি স্ক্যানএফ ফাংশন দিয়ে আমি এটাকে ইউজ করতে চাই, স্ক্যানএফ ফাংশন দিয়ে করতে চাই, তাহলে আমি প্রথমেই কি লিখবো, হাউ মেনি ডেজ বলে একটা মেসেজ আসুক, দিয়ে আমি এখানটায় ডেটা 10 এন্টার করি, এটা আমরা চাইবো। তাহলে সেটাই লেখা আছে প্রিন্টএফ এন্টার নাম্বার অফ ডেজ। তাহলে আমি যখন কম্পিউটার রানটা করাবো তখন এই লাইনটার জন্য ফার্স্ট এই লাইনটা প্রিন্ট হবে, এন্টার নাম্বার অফ ডেজ, দিয়ে স্ল্যাশ মানে নিচে চলে আসবে, দিয়ে যেই স্ক্যান পাবে ওটা কিন্তু আটকে যাবে যতক্ষণ তুমি ডেজ এর ভ্যালুটা দিচ্ছ। তাহলে এই লাইনটা এসে যেই আসলো, তুমি ধরো 10 দিন মানে কত ঘন্টা দেখতে চাইছো, তাহলে 10 দিয়ে এন্টার দিতে হবে, 10 ওখানটায় প্রিন্ট করতে হবে, দিয়ে এন্টার দিয়ে দেবো, তাহলে আলটিমেটলি ডেজ ইজ ইকুয়ালস টু 10, এটা হয়ে গেল। ঠিক পরের লাইনে আসবে আওয়ার্স ইজ ইকুয়ালস টু ডেজ ইন্টু 24 লেখা উচিত। তাহলে আমাদের কম্পিউটারে তো ইন্টু এরকম ক্রস সাইন বলে কিছু নেই, দেখবে কিবোর্ডে এটা স্টার বলে আছে, সেই স্টারটাই হচ্ছে এখানে মাল্টিপ্লিকেশন, তার কাজ করবে। তাহলে আওয়ার্স ইজ ইকুয়ালস টু ডেজ স্টার 24, এটা ক্যালকুলেশন হয়ে থাকলো, এটা কিন্তু এখন পর্যন্ত আমি প্রিন্ট করিনি, জাস্ট ক্যালকুলেশন হয়ে থাকলো যে ইয়েস আওয়ার্স ইজ ইকুয়ালস টু 10 ইন্টু 24 মানে 240। সেটাকে আমি এবার প্রিন্ট করে দেবো, প্রিন্ট করার ফরম্যাট এটা প্রিন্টএফ ইনভার্টেড কমা দিয়ে স্ল্যাশ মানে নিচের লাইনে চলে আসবে, দিয়ে কী হবে আওয়ার্স ইজ ইকুয়ালস টু %d, দিয়ে কী প্রিন্ট হবে এই এটার ভ্যালু, দ্যাট মিনস 240, দিয়ে গেটচার হয়ে শেষ হয়ে গেল। তাহলে এন্টার নাম্বার অফ ডেজ 10 যে এন্টার করবে সঙ্গে সঙ্গে এই ভ্যালুটা তোমাকে দিয়ে দেবে। 10 না হয় তুমি যদি এখানটায় 100 করো, তাহলে এখানটায় করসপন্ডিং যা আসবে এখানটা একটা জিরো বেড়ে যাবে, ও অটোমেটিক আমাদের ক্যালকুলেশন হয়ে এটা বেরিয়ে যাবে, ঠিক আছে। এবার তুমি এটাই কাজ করতে পারো যে এই স্ক্যান এই পার্টটুকু না দিয়ে তুমি ডাইরেক্ট এখানটা লিখতে পারো ডেজ ইজ ইকুয়ালস টু 10, কিন্তু যতবার তুমি রান করবে ডেজ ইকুয়ালস টু 10, তাহলে আওয়ার্স ইকুয়ালস টু এটাই বেরোবে। যদি তোমাকে চেঞ্জ করতে হয় তাহলে প্রোগ্রামে গিয়ে চেঞ্জ করতে হবে, কিন্তু স্ক্যানের মজাটা কি, তুমি যতবার রান করাবে এখান থেকে তোমাকে ডে চাইবে, কতদিন বলো, তুমি যতবার রান করবে, কেউ 10 দিল তার করসপন্ডিং, ঠিক নেক্সট টাইম যখন এটাকে আমি রান করাতে যাবো, তুমি এখানটায় দরকার হলো যে 10 তো আমার দেখা হয়ে গেছে, এবার আমি 11 মানে কত দেখি, তাহলে তুমি এখানটায় যে আসবে স্ক্যান করার সময় আটকে যাবে, তুমি 11 দাও, আবার তোমাকে করসপন্ডিং এনে ভ্যালুটা দিয়ে দেবে। কিন্তু ডেজ ইকুয়ালস টু 10 দিয়ে দিলে বারবার তোমাকে 240 দিতে থাকবে, প্রোগ্রামটা তখন তোমাকে চেঞ্জ করতে হবে, কিন্তু স্ক্যান দিলে প্রোগ্রাম চেঞ্জ করতে হবে না, ইনপুটের সময় তুমি ভ্যালুটাকে চেঞ্জ করে দাও, তাহলে করসপন্ডিং রেজাল্ট চলে যাবে, ঠিক আছে। তো আমরা আজকে যেটা করলাম সেটাকে দেখি কম্পিউটারে যদি ফেলি তাহলে কি আসে। আচ্ছা দেখো, তাহলে আমরা যেটা ওই ফ্লোটিং টাইপ ভেরিয়েবলে এক্সাম্পল যেটা লিখেছিলাম যে এই ভেরিয়েবলটার ভ্যালু বিরাট বড় একটা সংখ্যা, মানে বিরাট বড় বলতে পয়েন্টের পরে একটা অনেকগুলো ডিজিট আছে, আর বি মানে অনলি 2 লিখেছি, তাহলে এদের ভ্যালু যদি আমি প্রিন্ট করি পার্সেন্টেজ লাগবেই, যেহেতু এটা আমি ফ্লোটিং টাইপ ভেরিয়েবলে ডিক্লেয়ার করেছি এ আর বিটা। তাহলে এ আর বি এর ভ্যালু যদি আমি করি মানে দেখতে চাই, তাহলে এইভাবে লিখতাম। দেখি এটা কি দেখাচ্ছে কম্পিউটারে, F9 দিলাম, প্রথমে কম্পাইল করলাম, এরর 0, এই যেখানটা এরর 0, তাহলে আমার সব লেখা ঠিকঠাক আছে, এন্টার দিলে বেরিয়ে যাবে। এবার আমি এখানটায় কন্ট্রোল F9 দেবো, কন্ট্রোল F9 দিলে রেজাল্ট চলে আসলো। খুব ভালো করে দেখো, এখানটায় এর যে ভ্যালু নেওয়া ছিল সেটা বিরাট বড় একটা পয়েন্টের পরে ভ্যালু ছিল, পয়েন্টের পরে ডিজিট ছিল, কিন্তু এখানটা কটা আছে 4 5 6 2 9 9, 6টা ঘরই নেবে, তুমি যতই বড় ভ্যালু নিতে চাও 6টা ঘরই নেবে, ঠিক আছে। বা বি এর ভ্যালু আমি অনলি 2 নিয়েছিলাম, কিন্তু আমি বলেছি টার্বো সিটে 6টাই নেবে, 6টার বেশিও নেবো না কমও নেবো না, তাহলে 6টা নিতে গেলে অটোমেটিক্যালি পরে
2-এর পিছনে এরকম 0.00 আসবে, ঠিক আছে, 6টা জিরো আসবে। এই হচ্ছে আমাদের ওই প্রোগ্রামটার আউটপুট, এবং /n দিয়েছিলাম বলে এটা এর নিচের লাইনে প্রিন্ট হয়েছে, ঠিক আছে। এবার আমরা দেখি যে আমি 6টা নয়, আমি পয়েন্টের পরে সাপোজ 8টা ভ্যালু নিতে চাই, ফর অ্যান এক্সাম্পল 8টা ভ্যালু দেখতে চাই। তাহলে পয়েন্টের পরে থাকবে 8টা, পয়েন্টের আগে মোটামুটি আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে যেমন 3টে আছে, তাহলে 3 আর 8-এ 11, তাহলে এখানটায় দিতে হবে 11.8। টোটাল থাকবে 11টা, পয়েন্টের পরে 8 লিখেছি মানে পয়েন্টের পরে 8 ঘর নেবে। এমন নয় যে পয়েন্টের আগে 11টা ঘর, পয়েন্টের পরে 8টা ঘর, তা নয়। 11 মানে টোটাল ডিজিট, পয়েন্টের পরে থাকবে 8টা, ঠিক আছে। তো দেখি এটাকে যদি আমি রান করাই Ctrl F9 দিয়ে, দেখো তাই আসছে, 1 2 3 4 5 6 7 8টা ঘরই এসছে। আগে যেটা 6টা ঘর আসছিল রাউন্ড অফ করে, এখন সেটা 8টা ঘর আসবে। তুমি 8টা না নিয়ে 2টো নিতে যাও, তাহলে ওখানটায় দিয়ে দেবে যে 11.2, এই জায়গাটা দিয়ে দেবে 11.2। এবার তোমার মধ্যে মনে হবে যে স্যার 11.2 মানে পয়েন্টের ঘরে 2টো, তাহলে পয়েন্টের তো 9টা হচ্ছে, কিন্তু আছে তো এখানটা আমার 3টে, 9টা নিয়ে কী করবো? তাতে অসুবিধা নেই, কম হলেই অসুবিধা, বেশি হলে অসুবিধা নেই, ঠিক আছে। তো এটাকে যদি আমি রান করাই Ctrl F9 দিয়ে, তাহলে দেখো পয়েন্টের পরে 2টো ঘরই আসছে, 4 6। আর আগে এইগুলো কেন আমাদের মানে গ্যাপ আসছে, কারণ এখানটায় গ্যাপগুলো ছেড়ে দিয়েছে। তোমার আগে তো টোটাল 9টা ঘর অ্যাভেলেবল ছিল, তার মধ্যে 3টে ইউজ করতো, তাহলে 6টা ঘর ফাঁকা থাকবে, সেই জন্য এখানটা ফাঁকা থেকে গেছে। বা কোনো কম্পিউটারে এই ফাঁকা জায়গাটা থাকেও না, ডাইরেক্ট এখানটা থেকে প্রিন্ট হয়। যাই হোক 0.2 দিয়েছি মানে 2টো আসার কথা, দেখো 0.46 এসছে, ঠিক আছে। এটা গেল আমাদের ফার্স্ট প্রোগ্রাম। আচ্ছা, এরপরে নেক্সট প্রোগ্রামটা আমরা দেখি কী করেছিলাম। আচ্ছা, নেক্সট এক্সাম্পল আমরা স্ক্যানএফ দিয়ে যেটা দিয়েছিলাম, এন্টার মানে ডেজকে আওয়ারে কনভার্ট করা, সেই প্রোগ্রামটা আমি এখানটায় টাইপ করে রেখেছি। তাহলে প্রথমে আমরা কি করব, এখানটায় কম্পাইল করব F9, এরর 0, ঠিক আছে। তার মানে আমাদের প্রোগ্রাম লেখা ঠিক আছে। এবার এরর 0 না হয়ে অন্য কিছু যদি আসতো তাহলে কি হতো সেটা পরে আমরা দেখছি। তো এখানটায় লিখেছি ডেজ আওয়ার দিয়ে এন্টার হাউ মেনি ডেজ দিয়ে এখানটায় দেখো লেখা আছে স্ক্যানএফ %d $ডেজ। প্রিন্ট আর স্ক্যানের মধ্যে এটাই পার্থক্য। দেখো এখানটায় ওই ডের ভ্যালু প্রিন্ট করেছি কিন্তু $ডেজ দিইনি, কিন্তু এখানে যেহেতু স্ক্যান করছি তাহলে $টা দিতে হবে, ঠিক আছে। এইটুকু পার্থক্য গঠনগত, আর কাজের তো পার্থক্য আছেই। এটা হচ্ছে ইনপুট ফাংশন আর প্রিন্টএফটা হচ্ছে আউটপুট ফাংশন। তো যাই হোক ডেজ এখানটা নিয়ে নিলাম, দিয়ে পরের লাইনে আওয়ার্স ডেজ ইন্টু 24, সেখানটায় স্টার দেওয়া আছে, ঠিক আছে। এখানটায় ক্রস মানে ইন্টুর কোনো সাইন নেই কিবোর্ডে, স্টার দেওয়া আছে, যেটা দেখবে 8 আমাদের কম্পিউটার কিবোর্ডে 8 নম্বর যে 8 লেখা আছে 6 7 8, সেই 8-এর উপরে দেওয়া আছে। তার মানে উপরে যেগুলো দেওয়া থাকে সেটা শিফট দিয়ে দিতে হয়, জানো আশা করি এগুলো। তো এটা আওয়ারে কনভার্ট হয়ে গেল, দিয়ে তাহলে এখানটায় ডেজ লিখে ফেলেছি, সরি আওয়ার্স এখানটা লিখতে হতো, আওয়ার্স %d আওয়ার্স, ঠিক আছে। যে আওয়ারটা এখানটায় ক্যালকুলেশন এই লাইনে হলো, এখানটায় তার ভ্যালুটা প্রিন্ট করে দিলাম, যে গেটচার আসছে। তাহলে দেখি এবার এটাকে রান করে কী হয়। Ctrl F9, এন্টার হাউ মেনি ডেজ, ঠিক আছে। এখানটায় এই উপরের লাইনটায় তাই উঠছে, তা আমি ধরো 3 দিলাম, একটু ঝাপসা আসছে মনে হয়, দেখি ঠিক করা যায়। যাই হোক এরকম, এর থেকে আর ভালো মনে হয় দেখা যাবে না। এন্টার হাউ মেনি ডেজ, ঠিক আছে। আমি ধরো 3 এখানটাই প্রেস করেছি, দিয়ে এন্টার দিচ্ছি, আওয়ার্স হচ্ছে 72, ঠিক আছে। আচ্ছা, তাহলে 3 দিন মানে 72 ঘন্টা। এবার ধরো আমি 5 দিন মানে কত ঘন্টা দেখতে চাইছি, তাহলে এন্টার দিয়ে তুমি আবার প্রোগ্রামটাকে রান করাও Ctrl F9 দিয়ে, ধরো 5 দিন মানে, তাহলে আমি 5 প্রেস করলাম, দিয়ে এন্টার দিলাম, 120 আওয়ার্স। তুমি ধরো দেখতে চাইছো 10 দিন মানে কত, তাহলে Ctrl F9 দিয়ে 10 আমি এখানটা প্রেস করলাম, দিয়ে এন্টার দিলাম, 240 আওয়ার্স, ঠিক আছে। এটা হচ্ছে স্ক্যানের মজা। কিন্তু তুমি যদি ওখানটায় ডেজ মানে 4 লিখে দাও, তাহলে তুমি যতবার মানে ধরো ডেজ মানে 10 লিখে দিলে প্রোগ্রামের মধ্যে, তাহলে যতবার রান করবে 240 এটাই আসতে থাকবে। কিন্তু স্ক্যান মানে তোমাকে বারবার জিজ্ঞেস করবে যে দেখাও। তো তুমি চাইবে সবসময় যে কত দিতে চাও বলো। তো
তোমার ইচ্ছা মতন দেবে ওখানটায়। আচ্ছা, এবার যেটা বলছিলাম যে দেখো এখানটা ফরম্যাটে কি আসছে, ফরম্যাটে আসছে এন্টার হাউ মেনি ডেজ দিয়ে আটকে যাচ্ছে। তুমি যতক্ষণ না 10 টিপে এন্টার দেবে নেক্সট লাইনে আসবে না। এবার এই এন্টার হাউ মেনি ডেজ না যদি দিতাম, আমি আরও একবার প্রোগ্রামটা রান করে দেখিয়ে দিচ্ছি। কন্ট্রোল F9, দেখো এন্টার হাউ মেনি ডেজ দিয়ে আটকে গেছে, আর কোথাও যাবে না যতক্ষণ না তুমি ভ্যালু দাও। যেখানটা 3 দিয়ে দিলে, এন্টার দিলে 72। কিন্তু এখানটায় তুমি যদি এই এন্টার হাউ মেনি ডেজটা না দাও, তুমি এটাকে কেটে দাও, তাহলে কি পার্থক্য হবে দেখো। কন্ট্রোল F9 দিলাম, দেখো কিছুই লেখা আসছে না, কম্পিউটারে কিছুই লেখা আসছে না, শুধু একটা ব্লিঙ্ক হচ্ছে। তার মানে তুমি বুঝতেই পারছো না যে তোমাকে কি চাইছে কি না চাইছে, কোন ভ্যালু চাইছে। ধরো এখানটায় তো একটাই ভেরিয়েবল এ, যদি 10টা ভেরিয়েবল থাকতো তাহলে কোন ভেরিয়েবল দিতাম জানি না। তো সেই জন্যই আগে ওই লাইনটা জুড়ে দেওয়া যায় যে তুমি কি ভ্যালু স্ক্যান করতে চাইছো সেটা আগের লাইনে প্রিন্ট হিসেবে দেবে। তো এখানটাও কিন্তু সেম কাজ হবে। তুমি ধরো 10 দিলে, 10 এন্টার করলাম, এই যেখানটা আমি 10 দিয়েছি, 10 টাইপ করে এন্টার দাও, দেখো 240 বেরোচ্ছে। কাজ একই হবে, কিন্তু তুমি নিজের সুবিধার জন্য ওই আগের প্রিন্টএফ লাইনটা দিতে হবে, ঠিক আছে। এই একটা। আর একটা সমস্যা অনেকের হয়, ধরো তুমি এখানটায় ডেজ এন্টার করে ডেজ স্ক্যান করেছো, এখানটায় এসটা দাওনি, তুমি দিতে ভুলে গেছো, তুমি ভাবছো ডে আর ডেজ হয়তো একই। দেখো এবার কম্পাইল করো, একটা এরর চলে এসছে, দেখো একটা এরর চলে এসছে, ঠিক আছে। এররটা কেন এসছে, নিচে লেখা আছে আনডিফাইন্ড সিম্বল ডে, মানে ডে বলে কোনো সিম্বল বা ভেরিয়েবল তুমি যেটা ইউজ করেছো সেটা আনডিফাইন্ড, মানে না ইন্টিজার টাইপে ডিক্লেয়ার করেছো না ফ্লোটিং টাইপে ডিক্লেয়ার করেছো। আমি প্রথম দিনই বলেছি যতগুলো ভেরিয়েবল ইউজ করবে তোমাকে প্রথমেই বলে দিতে হবে তা ইন্টিজার টাইপ না ফ্লোটিং টাইপ। তা তুমি এখানটা নিয়েছো ডেজে কোনো অসুবিধা হয়নি, কিন্তু এখানটা ডে নিয়ে নিয়েছো, ডে বলে তো কোনো কিছু নেই। ডেজ একটা ভেরিয়েবল, ডেজ আর একটা ভেরিয়েবল, যেমন x1 x2 x3 সবারই সামনেই এক্স আছে, কিন্তু 1 2 3 এর জন্য ভেরিয়েবল পাল্টে যায়। সেরকম ডে একটা ভেরিয়েবল হয়ে গেছে, ডেজ আর একটা ভেরিয়েবল হয়ে গেছে। তাহলে এই ডেটাকে তুমি কিন্তু ডিক্লেয়ারই করোনি, যেটা ইন্টিজার না ফ্লোট, দরকার নেই আমার তো ডে বলে কোনো ভেরিয়েবল দরকার নেই, এখানে এস দিয়ে দাও। আর এই যে আনডিফাইন্ড সিম্বল ডে, মানে ডেটাকে তুমি কোনো টাইপের ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করোনি, তাই আনডিফাইন্ড হচ্ছে। তো এটা এস দিয়ে দাও, আমার প্রোগ্রাম রান করাও, কন্ট্রোল F9, আবার রান হতে থাকবে। তুমি এখানটায় 23 দিয়ে এন্টার দাও, করসপন্ডিং ভ্যালু বেরিয়ে গেল, ঠিক আছে। এটা অনেকের ভুল হয়, এটা মাথায় রাখবে। আচ্ছা, আর আরেকটা যেটা সেটা হচ্ছে অনেকে ভাবে যে আমরা আগের লাইনে প্রিন্টএফ না লিখে আমরা মানে প্রিন্টএফ লিখে তারপর স্ক্যানএফ লিখছি, তো তা ওই প্রিন্টটা কি স্ক্যানের মধ্যে এরকম করে যদি লিখে দিই যে এন্টার ডেজ ইজ ইকুয়ালস টু, তাহলে এখানটায় কি এই লাইনটা প্রিন্ট হয়ে তারপর স্ক্যান হবে নাকি কি হবে? মানে আমি বলতে চাইছি এন্টার ডেজ আগের লাইনে প্রিন্ট লিখেছিলাম, দিয়ে তারপরে শুধুমাত্র পার্সেন্টই দিয়েছিলাম। আমি বলছি যে ওই লাইনটা না লিখে স্ক্যানের মধ্যে যদি লাইনটা লিখে দিই তাহলে কি হবে, তো সেটা দেখো কি হচ্ছে। F9 দিলাম, এরর 0, তার মানে আমার লেখা ঠিকঠাক আছে। দিয়ে কন্ট্রোল F9, দেখো কোনো ইয়েতে কোনো মেসেজ আসছে না, শুধু ব্লিঙ্ক করছে, ঠিক আছে, শুধু এই জায়গাটা ব্লিঙ্ক করছে। তুমি ওখানে 10 দাও, এন্টার দাও, ভুলভাল ভ্যালু আসছে, ও সরি 19 দিয়ে দিচ্ছি। কন্ট্রোল F9, এখানে 10 দাও, দিয়ে এন্টার দাও, দেখো ভুলভাল ভ্যালু দিচ্ছে, ঠিক আছে। কেন? কারণ আমার স্ক্যানের কাজ শুধুমাত্র স্ক্যান করা, এই লাইনটা প্রিন্ট করা নয়, কিন্তু এই লাইনটা প্রিন্ট করা কিন্তু নয়, আমার শুধুমাত্র ডেজের ভ্যালুটা স্ক্যান করা হচ্ছে, এই স্ক্যানের ফাংশনের কাজ। সুতরাং তুমি যদি কিছু লিখতে চাও যে এন্টার হাউ মেনি ডেজ বা এন্টার নাম্বার অফ ডেজ, সেটা তোমাকে প্রিন্টের মধ্যে লিখতে হবে। প্রিন্টের কাজ শুধু প্রিন্ট করা, স্ক্যানের কাজ শুধুমাত্র স্ক্যান করা। তাহলে তুমি যে এই লাইনটা লিখলে, এই লাইনটা মানে তো স্ক্যানের ফাংশন বুঝতে পারছে না যে এটা কী রে বাবা, এটা আবার কি, এটা তো আমার কাজ নয়, সেই জন্য ভুলভাল রেজাল্ট দেবে। একই রকমভাবে প্রিন্ট ফাংশনের মধ্যে তুমি স্ক্যান করতে পারবে না, মানে অ্যাম্পারসেন্ট দিতে পারবে না, ওখানটা শুধু প্রিন্টই হবে, এখানটা শুধু স্ক্যানই হবে। এটাকে তুমি পাল্টে দাও, এটাকে সরিয়ে দাও, শুধু স্ক্যান করাও, দেখো প্রোগ্রাম রান করবে। কন্ট্রোল F9, এখানটা দিয়ে দাও 10, এন্টার, 240, ঠিক আছে। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট দিন আমরা ডিসিশন কন্ট্রোল অ্যান্ড লুপ কন্ট্রোল পড়াবো, ঠিক আছে।